লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর মুখ খুলেছেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজেকে এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন তিনি। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। ওবায়দুল কাদের দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ৩ মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, তাদের সরকারের পতনের আন্দোলনে গণ অভ্যুত্থান বলা সঠিক হবে না, এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির। পতনের আভাস কি পেয়েছিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন। তিনি সেদিন যখন ঢাকামুখী মিছিলের খবর পান, তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তিনি তার বাসায় ছিলেন সংসদ ভবন এলাকায়। যখন ঢাকা নগরী অভিমুখে বিভিন্ন দিক থেকে মিছিল আসছিল, মিছিলে তাদের একটি আক্রমণাত্মক মনোভাব ছিল। লাঠি সোঁটা নিয়ে তারা যখন ঢাকা মহানগরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন তাদের মধ্যে যে বিদ্বেষের ভাব সেটা বুঝতে পেরেছিলেন তিনি। রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো কাদেরের কথায়, সেটাই স্পষ্ট হয়েছে। তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেতার ও টেলিভিশনে ভাষণ দেবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সে খবরটি পেয়ে বাইরে যাওয়ার সুযোগ ছিল না। সংসদ ভবন এলাকাতেই আরেকটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নেন ওবায়দুল কাদের, তখন তার স্ত্রীও সঙ্গে ছিলেন। এক পর্যায়ে সেই বাড়িও আক্রান্ত হয়। তখন স্ত্রী সহ তিনি আশ্রয় নিয়ে ছিলেন বাথরুমে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, একটু অনন্যোপায় হয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অনেকক্ষণ থাকতে হয়েছে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা এসেছিল, সেদিন ওই বাড়িতে তারা আক্রমণ করে, অনেক ভাঙচুর লুটপাট করে, একটা বীভৎস অবস্থার সৃষ্টি হয়। ঘটনার বর্ণনায় তিনি এও বলেন, এরা যখন সারা ঘরের সবকিছু লুটপাট ও ভাঙচুর করে, ততক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ। তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে আর অগ্রসর হয়নি, কিন্তু শেষ পর্যন্ত যেটা বাস্তবে দেখা যায়, ভেতরে যে কমর এবং বেসিন, এটা তাদের টার্গেট ছিল। সেজন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করেছিল। ওবায়দুল কাদেরের স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন তিনি কি বলবেন। তিনি তখন বলেন, দরজা খুলে দাও। কাদেরের বর্ণনায় সেদিন বাথরুমের দরজা খুলে দেওয়ার পর অনেকেই সেখানে ঢুকে পড়ে। তারা হঠাৎ আমার দিকে তাকিয়ে, তাদেরকে দেখলাম যে বিস্ময় ভরা চোখ, অবাক বিস্ময়ে তারা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে জিজ্ঞাসা করলো, আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছেন, আপনি যাননি? আমি তখন নির্বাক, কিছুই বলিনি। কাদেরের দাবি, এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম। একটা গ্রুপ বলছে যে না, ওনাকে জনতার হাতে তুলে দেই, আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দেই। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের শার্ট পাল্টিয়ে এবং মুখে মাস্ক দিয়ে তাকে নিয়ে রাস্তায় নামে। তারাই স্ত্রী সহ তাকে একটা ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করে বলে দাবি করেন তিনি। রাস্তায় লোকজনের ভিড় বেশি, আমার চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি, এ কথা বলে বলে বিভিন্ন জায়গায় বুঝিয়ে সুজিয়ে আমাদেরকে নিয়ে গেল। আমরা বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে যারা আমাকে রক্ষা করতে চেয়েছিল তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলাম এবং শেষ পর্যন্ত জয়ী হলো তারা। এভাবেই সেদিনের ঘটনার বর্ণনা দেন কাদের। ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশ ছেড়ে পালানোর বা গ্রেফতার হওয়ার নানা রকম খবর প্রকাশ হচ্ছিল, কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছিল না। ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান নেওয়া দলটির অন্য নেতারাও তার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। কাদেরও বলছেন, ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারও কোনো যোগাযোগ ছিল না। তিনি যেখানে ছিলেন সেখান থেকে কোনো যোগাযোগের চেষ্টা করেননি। তিনি বলেন, তখন আসলে আমার একটা কনসার্ন ছিল যে আমাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল। আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে। আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে।
তিনি আরও বলেন, আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হয়, আমার তো বাইপাস সার্জারি হয়েছিল, সেই কারণেই তখন এই ঝুঁকি নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। অনেকেই আমাকে প্রথম থেকেই দেশ ছাড়তে বলেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি দেশেই থাকার। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি বলে উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, আমি এখনও দলের সাধারণ সম্পাদক। আমাদের দলে 3 বছর পর পর কাউন্সিলের নেতৃত্ব পরিবর্তন হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে। আমি এখন সাধারণ সম্পাদক হিসেবে কথা বলা শুরু করেছি। 5 আগস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদের স্পিকার ও আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অনেকে এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীও অনেকে ঢাকা সহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। ওবায়দুল কাদেরও দেশের কোনো একটি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন এমন আলোচনা ও গুঞ্জন ছিল। সে সময় আশ্রয় নেওয়াদের 626 জনের একটি তালিকা সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়। অবশ্য সেই তালিকায় ওবায়দুল কাদেরের নাম ছিল না। তিনি দাবি করেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টা তার ধারণা ছিল না। তিনি বলেছেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না। তখন আমি একটা প্রাইভেট বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। প্রথমে 2 দিন চেঞ্জ করেছিলাম। ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি তখন করিনি। 5 আগস্টের আগের দিন রাতে 4 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছিল। ওই রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেয়া হয়েছিল বিভিন্ন বাহিনী থেকে। এই ধরনের আলোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আসলে সেই বৈঠকে কি আভাস পাওয়া গিয়েছিল, কখন তারা আঁচ করতে পেরেছিলেন যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে? এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আভাস ইঙ্গিতটা অবশ্যই ছিল, তবে এটা নিয়ে নানাজনের নানা অভিমত ছিল। এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপর সিভিল ব্যুরোক্রেসি, আমাদের পার্টির এমপি, মিনিস্টার অনেকেই ছিলেন। এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে একেবারেই 5 আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, সেটা সেভাবে চিন্তা করা হয়নি। আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। একদিকে ছিল বাহিনীগুলোকে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা, অন্যদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলো মাঠে নেমেছিল। কিভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় এ প্রশ্নে ওবায়দুল কাদের বাহিনীগুলোকে ব্যবহারের দায় চাপিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই কাজ করে এবং আমরা আমাদের দলীয়ভাবে আমাদের মূল দল, সহযোগী সংগঠন, আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। এখানেই আমাদের পার্টিকে আক্রমণ করার চেষ্টা হয়েছে বারবার। এ সময় আমরা পার্টিকে সতর্ক পাহারায় থাকতে বলেছি। আক্রমণ হলে তো প্রস্তুত থাকতে হবে, দাবি করেন ওবায়দুল কাদের। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের জুলাইয়ের শুরু থেকে 15 আগস্ট পর্যন্ত কমপক্ষে 1400 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হচ্ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 5 আগস্ট পর্যন্ত সময়ে 834 জন নিহত হয়েছে। এত প্রাণহানির ঘটনার পরও আওয়ামী লীগ নেতৃত্বের এখনও কোনো অনুশোচনা নেই। এ নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। শেখ হাসিনা সহ দলটির নেতৃত্ব তাদের পতনের পেছনে ষড়যন্ত্রের কথা বলছে। এই তথ্যের উপর ভর করেই তারা ঘুরে দাঁড়াতে চাইছে। এখনো পর্যন্ত এমনটাই মনে হচ্ছে দলটির নেতাদের কথায়। তাদের এই অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তারা আসলে ভুল স্বীকার করবে কিনা বা ক্ষমা চাইবে কিনা। এ সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য হচ্ছে, একটা কথা বলি আপনাকে, আমাদের মধ্যে চর্চা আছে, ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে। অবশ্য একই সঙ্গে তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করব, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই। ওবায়দুল কাদের বলেন, ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে হবে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমা চাইব কেমন করে? সবকিছুরই সূত্র হলো দেশ। যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে বসেই সেগুলোর বিশ্লেষণ করে রাজনৈতিক চিন্তাভাবনা করে তার প্রতিফলন অবশ্যই ঘটাবো। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে। সেই বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এমন প্রতিকূল পরিস্থিতিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সহসাই রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেই প্রশ্ন রয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও অনিশ্চয়তার কথা বলেছেন। এমন প্রেক্ষাপটে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ওবায়দুল কাদেরও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।